কৈলাসচন্দ্র দত্ত যে কে তা আমার ঠিক মনে পড়ছে না। আমার বাড়িতে সরলা নামের একটি ভাড়াটিয়া থাকে, তার সাথে চন্দ্রমুখীর খুব ভাব ছিল। যতদূর মনে করতে পারো আমাকে বলো দেখি। একদিন ওদেরকে এক ব্যক্তি যেন বলছিল, এতে তোমাদের বিশেষ রকম লাভ হওয়ার সম্ভাবনা। সেসব কথা আর তোমার শোনার প্রয়োজন নাই। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে ভীষণ খুন। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক। তিনি তার গোয়েন্দা বই দারোগা দপ্তরের জন্যে বিশেষভাবে পরিচিত। তাকেই বাংলা গোয়েন্দা সাহিত্যের একজন পথিকৃৎ হিসাবে গণ্য করা থাকে। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের লালবাজার থানার গোয়েন্দা বিভাগের দারোগা। তিনি 33 বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা এবং তার দেখা বিশেষ কিছু অভিজ্ঞতাকে নিয়ে লিখতে শুরু করেন। সেই ঘটনাগুলিকেই পরে বই আকারে প্রকাশ করা হয়। আমাদের আজকের গল্প পাঠে থাকছি আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প ভীষণ খুন। একটা স্ত্রীলোকের মৃতদেহ যেরকম অবস্থায় জঙ্গলময় বাগানের মধ্যে পাওয়া গিয়েছিল এবং ওই মৃতদেহের সুরতহাল করতে আমাদেরকে যেরকম ভয়ানক বিপদে পড়তে হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা আজকে আপনাদের বলবো। এই মৃতদেহ যে কার তা জানার জন্য আমরা বিশেষভাবে প্রচুর চেষ্টা করেছিলাম। শহর এবং শহরতলির নানা জায়গায় হাজার হাজার নাগরিকগণকে ওই মৃতদেহ দেখানো হয়েছিল। প্রত্যেক রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় এই সংবাদ প্রত্যেক ব্যক্তিকে জানিয়ে দেওয়ার বিশেষ রকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই সময় কোনো রকমেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। এই মৃতদেহ যখন কোনোভাবেই শনাক্ত করা হলো না, তখন বাধ্য হয়ে সেটাকে দাহ করার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু তার আগেই আমরা সেই মৃতদেহের ফটোগ্রাফ তুলে নিয়েছিলাম। ওই মৃতদেহ ভস্মে পরিণত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মোকদ্দমার অনুসন্ধানও যে শেষ হয়ে গেল তা নয়। আবশ্যকীয় অনুসন্ধান আমাদের সাধ্যমতো চলতে লাগলো। এইরকমভাবে 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। কিভাবে এবং কাদের দ্বারা ওই স্ত্রীলোকটি খুন হয়েছে তার কোনো রকম সন্ধান হওয়া তো দূরে থাক, ওই স্ত্রীলোকটি যে আসলে কে তার কোনো পর্যাপ্ত পরিচয়ও পাওয়া গেল না। এইভাবে আরও 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। এই মোকদ্দমার কিনারা হওয়ার আশা ক্রমে আমরা পরিত্যাগ করতে লাগলাম। আরও 2-1 দিন দেখে এই মোকদ্দমার অনুসন্ধান থেকে আমরা বিরত হব মনে মনে এইরকম স্থির করছি। এমন সময় জানতে পারলাম যে একটা স্ত্রীলোক থানায় গিয়ে সংবাদ প্রদান করেছে যে তার বাড়ির ভাড়াটিয়া একটা স্ত্রীলোক আজ কয়েকদিন থেকে কোথায় যেন চলে গিয়েছে। এখনো পর্যন্ত তার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। এই কথা জানতে পেরে যে থানায় এই সংবাদ প্রদত্ত হয়েছে সেই থানায় গিয়ে উপস্থিত হলাম এবং জানতে পারলাম সত্যিই এইরকম সংবাদ ওই থানায় প্রদত্ত হয়েছে। যে স্ত্রীলোকটি ওই সংবাদ থানায় প্রদান করেছে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই থানায় একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যে স্ত্রীলোকটা ওই সংবাদ থানায় প্রদান করেছিল তার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। ওই স্ত্রীলোকটির নাম বেলা। বেলা একটা বেশ্যা। বেশ্যাবৃত্তি করে সে একখানা দোতলা পাকা বাড়ি করেছে।
ওই বাড়িতে কয়েকজন বেশ্যা ভাড়াটিয়া আছে। বেলাও ওই বাড়িতেই বাস করে থাকে। বেলার কাছ থেকে জানতে পারলাম যে তার ওই বাড়িতে চন্দ্রমুখী নামী অপর একজন বেশ্যা অনেক দিন থেকে বাস করত। বেশ্যাবৃত্তি করে সেও কতগুলো মূল্যবান জিনিসপত্র এবং অলংকারের সংস্থান করেছিল। সে অত্যন্ত চতুরা ছিল। সহজে সে কাউকেই বিশ্বাস করত না ও অপরের পরামর্শ মতো সে কখনোই চলত না। নিজে যা বুঝত, ভালো হোক কিংবা মন্দ হোক, সে তাই করত। এরকমও দেখা গিয়েছে যে তার ঘরে যাদের যাতায়াত ছিল তাদের মধ্যে কেউ কেউ ওর কাছ থেকে সময় সময় দু একখানা অলংকার হস্তগত করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। চন্দ্রমুখীকে তারা যেভাবে বোঝানোর চেষ্টা করত সে কিন্তু সেভাবে বুঝতো না, বা কারোর কোনো কথায় সে কখনো বিশ্বাস করত না। যতদিন পর্যন্ত সে এই বাড়িতে বাস করেছিল তার মধ্যে তাকে বাগান বা অপর কোনো স্থানে রাত্রি যাপন করতে কেউ কখনোই দেখেনি। কিন্তু আজ কয়েকদিন হলো ওর ঘরে তালা বন্ধ হয়ে রয়েছে এবং সে যে কোথায় গিয়েছে তার কিছুই জানতে পারা যাচ্ছে না। বেলার কাছ থেকে এই কয়েকটা কথা জানতে পেরে তাকে বললাম, চন্দ্রমুখী সম্বন্ধে অনেক কথাই তোমাকে জিজ্ঞাসা করার আছে, কিন্তু সে সমস্ত কথা জিজ্ঞাসা করার আগে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। তুমি কি ফটোগ্রাফ দেখে চিনতে পারবে সেটা চন্দ্রমুখীর ফটোগ্রাফ কিনা? ফটোগ্রাফটা দেখে বোধহয় বলতে পারবো চন্দ্রমুখীর ফটোগ্রাফ কিনা। যে মৃতদেহ সম্বন্ধে আমরা অনুসন্ধান করছিলাম ও ওই মৃতদেহ ভস্মীভূত হওয়ার আগে যার ফটোগ্রাফ আমরা তুলে রেখেছিলাম তার একখানা আমার কাছে ছিল। সেটাই বার করে আমি বেলার হাতে প্রদান করলাম এবং বললাম, দেখো দেখি এটা কার ফটোগ্রাফ। বেলা ওই ফটোগ্রাফটা হাতে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত দেখল, অবশেষে বলল, যেরম অবস্থায় ফটোগ্রাফ নেওয়া হয়েছে দেখতেছি, তাতে ও যে কার ফটোগ্রাফ তা চিনতে পারা সহজ নয়। তথাপি আমার যেন মনে হচ্ছে ওটা চন্দ্রমুখীরই ফটোগ্রাফ। চন্দ্রমুখীর ও অবস্থা কে করলো স্যার? আসলে ওর এরকম অবস্থা কিভাবে হলো তার সমস্তটাই তুমি ধীরে ধীরে জানতে পারবে। এখন আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করছি তার সঠিক উত্তর আমাকে দাও দেখি, এবং তোমার পক্ষে যতটা সম্ভব আমাকে সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া আমরা কোনোভাবেই এই বিষয়ের মীমাংসা করতে পারবো না। আমার কাছ থেকে কি কি বিষয় আপনি জানতে চান বলুন। আমার দ্বারা যতদূর সম্ভব হয় আমি আপনার সাহায্য করতে প্রস্তুত আছি। আচ্ছা, চন্দ্রমুখী তোমার বাড়িতে কতদিন থেকে বাস করছে? সে প্রায় ৮-১০ বছর হবে মনে হয়। সে তার বাবা মার ঘর থেকে বেরিয়ে এসে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল। তার ঘরে কার যাতায়াত ছিল? তার তো কিছু স্থিরতা ছিল না। সে একজন লোকের অন্যে প্রতিপালিত হতো না বা একজনের আশ্রয়ও বাস করতো না। প্রায় তার ঘরে অপরিচিত লোক দেখতে পেতাম। আচ্ছা, সে যখন তার পিতামাতার ঘর থেকে বেরিয়ে এসেছিল তখন কি সে একাই এসেছিল নাকি কোনো লোক তাকে এনেছিল? সেই সময় অন্য একটা লোক ওর সাথে আসতো বোধহয়, সেই তাকে বার করে এনেছিল। প্রায় ১ বছর সে চন্দ্রমুখীর ঘরে যাতায়াত করত। সেই সময় আর কাউকে তার ঘরে আসতে দেখিনি। প্রায় ১ বছর হয়ে যাওয়ার পর আর সেই লোককে দেখতে পাইনি। একদিন আমি চন্দ্রমুখীকে তার কথা জিজ্ঞাসাও করি। তাতে সে বলে যে
সে এতদিন যার অন্নে প্রতিপালিত হয়েছিল সে নাকি মরে গেছে। এরপর 8 থেকে 9 বছর চন্দ্রমুখীকে একজনের অন্নে প্রতিপালিত হতে দেখিনি। মাঝে মাঝেই অপরিচিত লোককে তার ঘরে আসতে দেখেছি। আচ্ছা, সে অপরিচিত লোক কারা তা এখন আমরা কিভাবে জানতে পারবো? আমি বলতে পারবো না, তবে আমার বাড়িতে সরলা নামের একটি ভাড়াটিয়া থাকে। তার সাথে চন্দ্রমুখীর খুব ভাব ছিল। সে প্রায়ই তার ঘরে যাতায়াত করত। সময় সময় সে তার ঘরে যেসব লোক আসতো তাদের সাথে গল্প কাচাও করত। সে আপনাকে কোনো খবর দিলেও দিতে পারে। তাছাড়া এ বাড়ির কারোর কাছ থেকে আপনি বিশেষ কোনো কথা জানতে পারবেন না। সরলা এখন কোথায়? সে আমার বাড়িতেই আছে। দরকার হয়তো বলুন, এখনই আমি তাকে আপনার সামনে ডেকে আনছি। বেশ বেশ, কিন্তু শোনো, কেবল কিন্তু ডেকে দিলেই হবে না, যাতে সে সমস্ত কথা বলে এবং আমাদের বিশেষভাবে সাহায্য করতে পারে তার বন্দোবস্তও কিন্তু তোমাকেই করতে হবে। আরও একটা কথা শোনো, তোমার বাড়ির ভেতর এই ঘরে যে সে থাকতো সে কথা অপরিচিত লোকরা জানতো কি করে? মানে অতি সামান্য কথা। তার ঘর খুললেই আপনি দেখতে পাবেন একটা বারান্দা আছে। প্রায় সবসময় সে ওই বারান্দায় বসে থাকতো। ও ওখানে বসে বসেই রাস্তার লোক সংগ্রহ করে নিজের ঘরে আনত। তাহলে তোমার অনুমান যে এইরকম কোনো নবাগত ব্যক্তি এখান থেকে তাকে নিয়ে গিয়ে তার এরকম দশা করেছে? আমার তো তাই মনে হয়, কিন্তু এই কদিনে তাকে কারুর সাথে কোনো জায়গায় যেতে দেখিনি। বিশেষ টাকার লোভ দেখালেও সে কারোর সাথে কোনো জায়গায় কখনো যায়নি। আচ্ছা বেশ। আচ্ছা, তার কি অনেকগুলো গয়না ছিল? কতগুলো গয়না ছিল, সে প্রায় সেগুলো পরত। বেলার কথা শুনে আমি তার ঘরের দিকে দৃষ্টিপাত করলাম। দেখলাম ঘরের দরজায় তালা বন্ধ আছে। ঘরের এরকম অবস্থা দেখে আমি বেলাকে বললাম, বলছি ঘরের চাবি সে কোথায় রাখতো? বিশ্বাস করে কখনো তার ঘরের চাবি কাউকে দিতে দেখিনি। ওর ঘরটা খুলে একবার দেখার প্রয়োজন ছিল। অন্য কোনো চাবির দ্বারা কি ওই তালা খোলা সম্ভব? গেলেও যেতে পারি। এই বলে বেলা ওই বাড়িতে যার যে সকল চাবি ছিল তা সংগ্রহ করে আমার হাতে দিল এবং বলল, দেখুন দেখি এর মধ্যে কোনোটা দিয়ে তালাটা খোলা যায় কিনা। চাবিগুলি আমি হাতে নিয়ে একটা একটা করে দেখতে শুরু করলাম। সবকটা চাবি আমি তালায় লাগিয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে একটা চাবি ওই তালায় লেগে গেল। ওই চাবি দিয়ে তার ঘরের দরজা খুলে আমরা তার মধ্যে প্রবেশ করলাম। বেলা যা বলেছিল দেখলাম তা সত্যি। ওর ঘরে সংলগ্ন একটা ছোট্ট বারান্দা আছে। সেখানে দাঁড়ালে রাস্তা দিয়ে যে সকল লোক যাতায়াত করে তাদেরকে দেখতে পাওয়া যায় এবং ইচ্ছে করলে তাদের সঙ্গে কথাও বলা যায়। ওর ঘরের ভেতর যে সকল আলমারি বাক্স ছিল তার কোনোটা অন্য চাবি দিয়ে খুলে আবার কোনোটা ভেঙে ফেলে দেখলাম, এবং ও যে সকল গয়না সব সময় পড়ে থাকত তার একখানাও চুরি যায়নি। পূর্বকথিত আলমারির একটা দেরাজের ভেতর সেগুলি সব রয়েছে। এই সকল অলংকার দেখে বেলা বলল, তার যে সমস্ত গয়না ছিল তার সমস্তই আছে দেখছি। সে যে গয়না তার অঙ্গ থেকে খুলতো না সেগুলোও আছে, সে খুলে রেখে গেছে। তো বড় আশ্চর্য ব্যাপার। ইতিপূর্বে আমরা মনে মনে একরূপ সিদ্ধান্তই করেছিলাম যে চন্দ্রমুখীর অলংকারগুলি তার মৃত্যুর কারণ। এখন কিন্তু বেলার কথা শুনে
আমাদের সেই অনুমান সম্পূর্ণভাবে দূর হয়ে গেল। এখন বুঝতে পারলাম কোনো চোর বা অলংকার লোলুপ কোনো ব্যক্তির দ্বারা এই কার্য সম্পন্ন হয়নি। এই হত্যার অভিসন্ধি অন্য কোনো ব্যাপার। বেলার কাছ থেকে জানতে পারলাম যে সরলার সঙ্গে চন্দ্রমুখীর বেশ আলাপ ছিল। সেই তার কাছে সবসময় যাতায়াত করত। তার কাছ থেকে যদি কোনো রকম কথা জানতে পারি এই ভেবে সরলাকে ডাকলাম। সরলা আমার কাছে আসলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সরলা, আমি তোমাকে যে সকল কথা জিজ্ঞাসা করব তুমি কি তার প্রকৃত উত্তর প্রদান করবে, নাকি তোমাদের মতো অন্যান্য মেয়েদের মতো তুমি মিথ্যে কথা বলে সেসব কথা এড়িয়ে যাবে? মিথ্যা কথা বলার কোনো কারণ তো আমি দেখি না। চন্দ্রমুখী মারা গেছে আপনার কাছ থেকেই শুনতে পাই। কেউ তাকে খুন করেছে। এইবার যাতে হত্যাকারী ধরা পড়ে সেই বিষয়ে আমাদের চেষ্টা করা দরকার। আপনি আমাকে যা জিজ্ঞেস করবেন আমি তার যথাযথ উত্তর দেব। আমি কোনো কথা গোপন করব না। আমাকে কি বলতে হবে বলুন। হ্যাঁ, বেশ। তুমি জানো চন্দ্রমুখী আজ অনেক দিন হলো এখান থেকে চলে গিয়েছে। সে যেদিন চলে গেছে তা আমি জানি। সেদিন থেকে তাকে আর দেখিনি। সেই বাড়িতে আর ফিরে আসেনি। সে কোন সময় চলে গিয়েছিল? ওই বেলা 3টে কি 4টের সময়। দিন না রাত? রাতে না, সকালে। আচ্ছা, বেশ। কার সঙ্গে আর কিরকম অবস্থায় সে বেরিয়েছিল? কয়েকদিন থেকেই 2টো লোক তার কাছে আসতেন। সে তাদের সাথেই বাইরে যেত। ও আচ্ছা, ওই দুটি লোক যে কে তা কি তুমি বলতে পারো? না, সেটা আমি বলতে পারবো না। ও, কতদিন থেকে চন্দ্রমুখীর ঘরে ওদের যাতায়াত ছিল? ঘরে যাতায়াত শব্দের আমরা যেরকম অর্থ করি তারা কিন্তু সেরম ভাবে আসতেন না। ওদের সাথে চলে যাওয়ার 3 কি 4 দিন আগে থেকেই ওরা চন্দ্রমুখীর ঘরে আসতো। তাদেরকে দেখে ও তাদের কথাবার্তা শুনে অনুমান হতো তারা চন্দ্রমুখীর কোনো আত্মীয় বা চেনা জানা হবে। রাতের বেলা তারা আসতো না। যখন আসতো তখন দিনের বেলায় আসতো ও 2-1 ঘন্টা থেকেই চলে যেত। আচ্ছা, ওদের সামনে চন্দ্রমুখী কিরকম আচরণ করত? ওদেরকে দেখে চন্দ্রমুখী একটু লজ্জা করেই চলতো। যখন চন্দ্রমুখী তাদের সঙ্গে বেরিয়ে যায় তুমি কি দেখেছিলে তাদের? যাওয়ার সময় যদিও আমি তার ঘরে ছিলাম না, কিন্তু তাও দেখেছি। সেই সময় চন্দ্রমুখীর শরীরে কোনো অলংকার ছিল কি? সে কোনো গয়না পরে যায়নি। একটি বস্ত্র ছিল কেবলমাত্র পরনে। আচ্ছা, সবসময় যে সমস্ত অলংকারগুলো তার শরীরে থাকতো তা পর্যন্ত সে খুলে রেখে ওদের সঙ্গে বেরিয়ে গিয়েছিল। এর কারণ কি বলতে পারো? কারণ যে কি তা আমি বলতে পারবো না, কিন্তু তারা যে সময় আসতেন তার আগে থেকেই সে তার সব গয়না খুলে রাখতো। কিন্তু এরকম করার তাৎপর্য কি? তা আমি বলতে পারবো না। আমি একদিন তাকে এই কথা জিজ্ঞাসাও করেছিলাম। তা সে কি উত্তর দিয়েছিল? সে বলে, ওনারা আমার গুরুজন আর আমি বিধবা, তাই ওনাদের সামনে গয়না পরে বের হতে যেন কেমন কেমন বোধ হয়। তাই বলে ওনাদের সামনে আমি গয়না পরে বের হই না। ওরা গুরুজন? কিরকম গুরুজন তা কি তুমি জিজ্ঞাসা করেছিলে? একদিন সেটাও আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, তার উত্তরে সে কি বলেছিল? সেসব কথা আর তোমার শোনার প্রয়োজন নাই, এই বলে চন্দ্রমুখী আমায় উত্তর দেয়। আচ্ছা, ওরা যখন চন্দ্রমুখীর ঘরে আসতো সেই সময় তুমি কি সেই স্থানে থাকতে? না, আমাকে প্রায় সেখানে থাকতে দিত না। কোনো না কোনো ছল করে আমি সময়ে সময়ে সেখানে গেলেও সেও কোনো না কোনো ছল করে আমায় সেখান থেকে বিদায় করে দিত। ওদের মধ্যে যা কথাবার্তা হতো আমি প্রায়ই তা শুনতে পেতাম না। আচ্ছা, তুমি ওদের মধ্যে মাঝে মধ্যে যে সকল কথা হতো যেগুলো তুমি শুনেছ, যতদূর মনে করতে পারো আমাকে বলো দেখি। বিশেষ কোনো কথা আমার মনে হয় না, তবে একদিন ওদেরকে এক ব্যক্তি যেন বলছিল,
এতে তোমাদের বিশেষ রকম লাভ হওয়ার সম্ভাবনা। কিন্তু কি লাভ তা আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, আর কোনো কথা মনে আছে? আরও যেন একদিন বলতে শুনেছিলাম, ছেলেটা বড় বুদ্ধিমান, ও বিশেষ রূপ বিবেচক হয়েছে, ও এখন এখানেই আছে। তার সঙ্গে একবার কোনোভাবে দেখা করতে পারলে তোমার আর কোনো কষ্ট থাকবে না। সে নিশ্চয়ই তোমার মাসোহারার বন্দোবস্ত করে দেবে। এছাড়া আর কোনো রকম কথা তোমার মনে আছে? আর কোনো কথা শুনেছি বলে মনে করতে পারছি না। সরলা, তুমি আমাদের অনেকটাই উপকার করলে। যে দুটো কথা তুমি বললে, এতে মনে হয় আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে তুমিও যে গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম উপকৃত হবে না তাও নয়। সে যা হোক, আর যদি তুমি কোনো কথা মনে করতে পারো তাও তুমি আমার কাছে বলতে সংকোচ বোধ করো না। আর যদি কোনো কথা মনে হয় তা আমি তখনই আপনাকে বলবো, সে বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বেশ, এখন আর একটা বিষয় জানার বিশেষ প্রয়োজন। তাতে যদি তুমি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারো তাহলে জানবো যে আমাদের সকল কার্য সফল হয়েছে। সে কাজটা কি? চন্দ্রমুখী কোন দেশীয় লোক? তার পিতামাতার বা স্বামীর নামই বা কি? আর ও বাসস্থান কোথায় ছিল তাদের? এই কয়েকটি বিষয় জানতে পারলেই বুঝতে পারবো যে আমাদের এত পরিশ্রমের ফল ফলেছে। তা তো আমি বলতে পারবো না, কিন্তু শুনেছি তার বাড়ি মেদিনীপুর জেলার কোনো গ্রামে, কিন্তু কোন গ্রামে তা বলতে পারবো না। ওর দেশের লোকের মধ্যে কোনো কাউকে এখানে আসতে দেখেছো কি? না। তা তুমি এই বাড়িতে কবে থেকে আছো? তা প্রায় বহুদিন। আচ্ছা, চন্দ্রমুখী যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন তুমি কোথায় বাস করতে? সেই সময়ও আমি এই বাড়িতেই থাকতাম। আচ্ছা, তা যে ব্যক্তি চন্দ্রমুখীকে বার করে এনেছিল তাহলে তুমি তাকেও দেখেছো? সে প্রায় বছরখানেক এই বাড়িতে যাতায়াত করেছিল, তারপর সে মরে যায়। তা তার নাম তোমার মনে আছে? আমার মনে হয় তার নাম কৈলাসচন্দ্র দত্ত ছিল। কলকাতায় সে কোথায় থাকতো তাও কি তুমি বলতে পারবে? সেটা তো আমি জানি না। আচ্ছা, বেশ বেশ বেশ। সে কি কাজ করতো তুমি জানতে কি? কোনো অফিসে কাজ করতো, কিন্তু কোন অফিস বা কি কাজ করতো তা আমি জানি না। যে সময় কৈলাসচন্দ্র দত্ত চন্দ্রমুখীর ঘরে আসতো সেই সময় অপর কোনো ব্যক্তি তার সঙ্গে আসতো কি? অনেকদিন আগের কথা, তা ঠিক এখন মনে নেই। অবিনাশবাবু নামে একজন ব্যক্তি বহুদিন আগে কখনো কখনো ওর ঘরে আসতো। তিনি বড় ডাকঘরে চাকরি করেন, কিন্তু কোথায় যে থাকেন তা বলতে পারবো না। কিন্তু তিনি কৈলাসচন্দ্র দত্তের সাথে আসতেন কি অন্য কারোর সাথে আসতেন বা একা আসতেন সেটা এখন আমার মনে পড়ছে না। তবে উনি যে বহু আগে ওনার সাথে আসতেন সেটা কিন্তু আমার বেশ মনে আছে। অবিনাশবাবু এখনো বর্তমান আছেন, বোধহয় 15 দিন হবে আমি তাকে দেখেছি। 15 দিন আগে তুমি অবিনাশবাবুকে কোথায় দেখেছিলে? আমি গঙ্গা স্নান করে ট্রামে উঠেছিলাম, অবিনাশবাবুও ছিলেন সেই ট্রামে। তিনি ট্রাম থেকে নেমে বড় ডাকঘরের মধ্যে প্রবেশ করেন, এটা আমি সচক্ষে দেখেছি। যখন তিনি ডাকঘরে প্রবেশ করেন তখন তার কিরকম পোশাক ছিল এবং মোটামুটি ঘড়িতে কটা বাজছিল তখন? বেলা তখন মনে হয় 10টা। ও, তার পরনে প্যান্ট ও চাপকান ছিল। তুমি কি বলতে পারো অবিনাশবাবুর পদবী কি বা তিনি কোন জাতির লোক? তা আমি বলতে পারবো না, কিন্তু তাকে আমি ভালো করেই চিনি, দেখলেই চিনতে পারবো। আচ্ছা, যে দুই ব্যক্তির সঙ্গে চন্দ্রমুখী সকালে এই বাড়ি ত্যাগ করেছিল তাদেরকে দেখলে তো চিনতে পারবে? খুব পারবো। সরলার কাছে এ সকল বিষয়ে জানতে পেরে
সেদিনের মতো সেখান থেকে বিদায় নিলাম, কিন্তু যাওয়ার সময় বলে গেলাম, কাল সকাল ওই 8টা-9টার সময় আমি কিন্তু আবার তোমাদের কাছে আসবো কাল। পরদিন বেলা 9টার সময় আমি পুনরায় সেইখানে গিয়ে উপস্থিত হয়ে বাড়িওয়ালি বেলার সঙ্গে দেখা করলাম এবং তাকে বললাম, তুমি সরলাকে বলে দাও সে যেন ওই 1 কি 1.5 ঘন্টার জন্য আমার সঙ্গে একটু বেরোবে। কোথায় যাবে? আসলে আমি যেখানে যাব সে আমার সঙ্গে গাড়িতেই যাবে। পোস্ট অফিসের সামনে গাড়ির ভেতর বসে থাকবে। অবিনাশবাবু যে সময় ডাকঘরের মধ্যে প্রবেশ করবেন সেই সময় সে যেন আমাকে গাড়ির ভিতর থেকে দেখিয়ে দেয় যে অবিনাশবাবুকে। অবিনাশবাবুকে কি দরকার? অনেক আগে অবিনাশবাবু চন্দ্রমুখীর ঘরে আসতেন, সুতরাং তিনি কৈলাসচন্দ্রকে জানলেও জানতে পারেন। অবিনাশকে চিনতে পারলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব এবং তার কাছ থেকে আমার যা যা জানবার সেগুলো আমি জেনে নেব। আমার কথা শুনে বেলা সরলাকে ডাকল এবং তাকে আমার সঙ্গে গিয়ে অবিনাশবাবুকে চিনিয়ে দিতে বলল। প্রথমে সে সেই সময় আমার সঙ্গে যেতে অসম্মত হলো, কিন্তু আমি ও বেলা তাকে বিশেষ করে বুঝিয়ে বলায় সে আমার প্রস্তাবে সম্মত হলো এবং আমার গাড়িতে এসে আরোহণ করল। আমি গাড়ি নিয়ে লাল দিঘির ধারে, যেখানে পোস্ট অফিসের কর্মচারীগণ ট্রামওয়ে গাড়ি থেকে অবতরণ করে, সেখানে গিয়ে উপস্থিত হলাম। গাড়োয়ানকে সেখানে অপেক্ষা করতে বলে আমি গাড়ি থেকে নেমে পড়লাম এবং গাড়ি ধরে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। সরলা গাড়ির ভেতরেই বসে রইল। সে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে খড়খড়ির ফাঁক দিয়ে রাস্তা ও ট্রামওয়ের দিকে নজর রাখল। এইভাবেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 10টা বেজে গেল, কিন্তু এর মধ্যে অবিনাশবাবুকে দেখতে পাওয়া গেল না। প্রায় 11টার সময় সরলা গাড়ির দরজা একটু ফাঁক করে আমাকে বলল, ওই দেখুন, অবিনাশবাবু ট্রাম থেকে নেমে পোস্ট অফিসের দিকে যাচ্ছেন। এই বলে শার্ট প্যান্ট পরা প্রায় 45 বছর বয়স্ক একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে সে আবার বলল, ওর কথাই আমি বলেছিলাম, ওর নামই অবিনাশবাবু। সরলার কথা শুনে আমি অবিনাশবাবুর কাছে দ্রুত এগিয়ে গিয়ে বললাম, অবিনাশবাবু। আমার কথা শুনে অবিনাশবাবু বললেন, আমাকে ডাকছিলেন কি? হ্যাঁ মহাশয়, আমি আপনাকে ডাকছি। আমার সঙ্গে আপনার আলাপ নেই বটে, কিন্তু আপনার সঙ্গে আমার একটু বিশেষ প্রয়োজন ছিল। তা কোন সময় এবং কোথায় আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো তা আপনি আমাকে প্লিজ বলে দিন। সেই সময় সেখানে গিয়ে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব। আপনার কি প্রয়োজন আমাকে বলতে পারেন? আসলে আপনাকে বলার মতো অনেকগুলো কথা আছে, তাতে একটু সময়ের প্রয়োজন হবে এবং আমি আপনাকে যা কিছু বলতে চাই তা নির্জনে হলেই ভালো হয়। এখন আপনার অফিসের সময়, সুতরাং এ সময় আমি আপনাকে বিরক্ত করতে চাই না। তাহলে সন্ধ্যার পর আমার বাড়িতে আসলে আপনার সঙ্গে কথাবার্তা হতে পারবে। আপনার বাড়ি যে কোথায় তা তো আমি জানি না। জানলে এখানে না এসে আপনার বাড়ি গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতাম। আমার কথা শুনে অবিনাশবাবু তার বাড়ির ঠিকানা আমাকে বলে দিলেন। আমি তার ঠিকানা আমার পকেট বইতে লিখে নিয়ে সেখান থেকে চলে গেলাম। অবিনাশবাবুও পোস্ট অফিসের ভেতর ঢুকে পড়লেন। যে গাড়িতে সরলা বসেছিল আমি সেই গাড়িতে উঠলাম এবং সরলাকে তার ঘরে পৌঁছে দিয়ে নিজের থানার দিকে প্রস্থান করলাম। সেই দিন সন্ধ্যার পর অবিনাশবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। অবিনাশবাবু অফিস থেকে এসে বিশ্রাম করছিলেন। এরম সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হয়ে অবিনাশবাবুর কাছে সংবাদ পাঠিয়ে দেওয়ায় তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি বাড়ির ভেতর প্রবেশ করলে তিনি আমাকে উপরে আসতে বললেন। আমিও
উপরে উঠলাম। দেখলাম এ বাড়িতে অবিনাশবাবু পরিবার নিয়ে বাস করেন না, এটা একটা মেস বাড়ি। সুতরাং তার মতো আরও কয়েকজন আলাদা আলাদা অফিসের কর্মচারী একত্রে মিলিত হয়ে সেইখানে বাস করে থাকেন। সকলে মিলে একটা ব্রাহ্মণ ও একটা ঝি রেখেছিলেন, তারাই বাড়ির সমস্ত কাজ করে দেয়। এই মেস বা বাসায় যে কজন বাস করে থাকেন তাদের প্রত্যেকের সম্বলের মধ্যে এক একখানা কেওড়া কাঠের তক্তাপোষ, তার উপর একটা করে বিছানা ও এক একটা টিনের বাক্স এবং কাপড় রাখার জন্য দেওয়ালের গায়ে এক একটা করে আলনা ছিল। এরকম আসবাব নিয়ে ঘরের আয়তন অনুসারে কোনো ঘরে একজন, কোনো ঘরে দুজন, কোনো ঘরে তিনজন এবং কোনো কোনো ঘরে বা চারজন বাস করে থাকেন। আমি উপরে উঠলাম। অবিনাশবাবু আমাকে সঙ্গে নিয়ে যে ঘরে তিনি বাস করে থাকেন সেই ঘরে প্রবেশ করলেন এবং তার তক্তাপোষের ওপর আমাকে বসতে বললেন। আমি সেখানে বসে পড়লে তিনি তক্তাপোষের এক প্রান্তে বসলেন এবং আমাকে বললেন, মশাই, আপনি কে? কোথায় থাকেন? ও আমার নিকট আপনার প্রয়োজনই বা কি? আমি আসলে আমি একজন পুলিশ কর্মচারী। একটা মোকদ্দমায় নিযুক্ত হয়ে আমি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সর্বসাধারণের উপকারের জন্য এই মোকদ্দমার কিনারা হওয়া নিতান্তই আবশ্যক। কিন্তু এখন যদি আপনি আমাদের একটু সাহায্য করেন তাহলে এই মোকদ্দমার অনায়াসেই কিনারা হয়ে যায়। আমি আসলে সেই কারণেই আপনার কাছে এসেছি। এমন কি মোকদ্দমা আছে যে আমি সাহায্য করলে ওই মোকদ্দমার কিনারা হতে পারে? আমি তো এরকম কিছুই মনে করতে পারছি না। আসলে আমি যার জন্য আপনার কাছে এসেছি তার কথা হয়তো আপনি সহজে মনে করে উঠতে পারবেন না। এটা অনেক দিন আগেকার ঘটনা, অথচ এমন কোনো ঘটনা না যে সহজেই আপনার মনে পড়তে পারে। সে যা হোক, আমি আপনাকে গোপনে গুটিকতক কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি অনুগ্রহ করে যদি ওই সমস্ত কথার উত্তর দেন তাহলে বিশেষ উপকার হয় আর কি। আর আমি এটুকু বলতে পারি যে আপনি ওই সম্বন্ধে আমাকে যা বলবেন আমি তা গোপন রাখব, অপর আর কেউ তা জানতে পারবে না, বা কোনো রকমে আপনাকে কোর্ট আদালতিও করতে হবে না। বলুন, আমাকে কি বলতে হবে? আসলে বহুদিন হলো চন্দ্রমুখী নামী একটা স্ত্রীলোককে কৈলাসচন্দ্র দত্ত নামক এক ব্যক্তি বার করে এনেছিল। সেই সময় আপনি মাঝে মধ্যে তার ঘরে যাতায়াত করতেন। এখন আমার এইটুকু জানার প্রয়োজন যে চন্দ্রমুখী কোন দেশীয় স্ত্রীলোক বা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এখনো বেঁচে আছে কিনা। আমার কথা শুনে অবিনাশবাবু অনেকক্ষণ পর্যন্ত চুপ করে রইলেন। অবশেষে বললেন, চন্দ্রমুখী কে? আমি তার কিছুই স্থির করে উঠতে পারলাম না। অবিনাশবাবুর কথা শুনে চন্দ্রমুখী দেখতে কিরকম ছিল এবং কোথায় কার বাড়িতে কিরকম ঘরে সে বাস করত তা তাকে বিশেষ করে বুঝিয়ে বলায় তখন অবিনাশবাবু বললেন, হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে আমি তার ঘরের মধ্যে দিয়ে যাতায়াত করতাম। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সে অনেক দিনের আগের কথা। হ্যাঁ, আমি তো আপনাকে সে কথা আগেই বলেছি যে এ অনেক দিন আগেকার ঘটনা। এখন মনে করুন দেখি, কৈলাসচন্দ্র দত্তকে আপনার মনে পড়ে কিনা? কৈলাসচন্দ্র দত্ত যে কে তা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা আমার বেশ মনে পড়ছে যে আমি সেই স্ত্রীলোকটার কাছে শুনেছিলাম যে এক ব্যক্তি তাকে তার ঘর থেকে বের করে আনে, কিন্তু আমি যখন তার ঘরে যাই তখন সে মরে গিয়েছিল। আরও বেশ মনে পড়ছে যে তাকে যে ঘর থেকে বের করে এনেছিল তার বাড়িও ওই স্ত্রীলোকটার বাড়ি যেন একই গ্রামে। আচ্ছা,
কোন গ্রামে ওদের বাসস্থান ছিল? তা চন্দ্রমুখী আপনাকে কোনোদিন বলেছিল কি? তা মনে হয় না। যদি বলে থাকে তাহলে আমি তা ভুলে গেছি। বেশ, গ্রাম মনে নেই, কিন্তু সে কোন দেশীয় লোক বলে আপনি মনে করতেন? আমার বিশ্বাস কিছুই ছিল না, কিন্তু স্ত্রী লোকটি আমাকে বলেছিল যে তার বাড়ি মেদিনীপুর জেলার অন্তর্গত কোনো একটা গ্রামে। আমার যেন আরো মনে হয় যে ওই গ্রামটা দাঁতন নামক কোন একটা প্রসিদ্ধ গ্রামের কাছাকাছি, একটা ক্ষুদ্র একটা পল্লী। মনে হচ্ছে গ্রামের নামও উল্লেখ করেছিল, কিন্তু আমার সেটা এখন মনে পড়ছে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি যতদূর মনে করতে পেরেছেন তাই যথেষ্ট। এর থেকে আমরা কার্য উদ্ধার করে নিতে পারবো, এ আমার দৃঢ় বিশ্বাস। কেন মশাই, ওই স্ত্রী লোকটার সম্পর্কে এত অনুসন্ধান? এইসব কথা তাকে জিজ্ঞাসা করলেই তো অনায়াসে জানতে পারবে। আসলে স্ত্রীলোকটি জীবিত থাকলে আর আপনার কাছে আমাকে আসতে হতো না। ওর সম্বন্ধে আমি কেন যে এত কথা আপনাকে জিজ্ঞাসা করছিলাম তা আর একদিন এসে আপনাকে বলবো। এর মধ্যে ওদের সম্বন্ধে আরও যদি কোনো কথা আপনার মনে পড়ে তাহলে একবার দেখবেন, আমাকে জানাবেন। এই বলে আমি সেদিন তার কাছ থেকে বিদায় নিলাম। মেদিনীপুর জেলার অন্তর্গত দাঁতন নামক স্থানটি যে কোথায় তা আমি আগের থেকেই জানতাম। ওটা একটা প্রসিদ্ধ স্থান এবং ওই স্থানে এর আগে আমি অনেকবার গিয়েছিলাম। অবিনাশবাবুর কথায় বিশ্বাস করে আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম। বেঙ্গল নাগপুর রেলের কল্যাণে এখন ওখানে যাতায়াত করতে আর কোনো কষ্টই হয় না। ওই স্থানে এখন একটা স্টেশনও হয়েছে, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন রেলওয়ে ছিল না। খাল বেয়ে স্টিমার মেদিনীপুরের দিকে যাত্রা শুরু করত এবং সেখান থেকে পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়ি করে দাঁতন গ্রাম অবধি পৌঁছাতে হতো। যে পুরনো রাস্তাটা পুরুষোত্তমের দিকে গিয়েছে ওই রাস্তার উভয় পাশে দাঁতন গ্রাম, অর্থাৎ দাঁতন গ্রামকে দুই ভাগে বিভক্ত করে ওই প্রশস্ত রাস্তা সোজা দক্ষিণ মুখে চলে গিয়েছে। আমি দাঁতন গ্রামে গিয়ে পৌঁছালাম। এখানে আমাকে 8 দিন বাস করতে হয়েছিল। বলা বাহুল্য, আমি দাঁতন থানাতে গিয়েই উঠেছিলাম এবং সেই স্থানের ভারপ্রাপ্ত কর্মচারীর সাহায্যে গোপনে অনুসন্ধান করতে শুরু করেছিলাম। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে প্রত্যেক থানার অধীনে যতগুলি গ্রাম আছে সেই সকল গ্রামের প্রত্যেক চৌকিদারকে সপ্তাহে একদিন থানায় এসে উপস্থিত হতে হয় এবং তাদের এলাকাভুক্ত স্থানে যে সকল নতুন সংবাদাদি ঘটেছে তার সংবাদ প্রদান করতে হয়। ওই চৌকিদারগণের মধ্যেই একজন পুরাতন চৌকিদারের কাছ থেকে আমি জানতে পারলাম যে দাঁতনের প্রায় 6-7 ক্রোশ দূরে একখানা গ্রাম আছে। ওই গ্রামে কৈলাসচন্দ্র দত্ত নামক এক ব্যক্তি বাস করত। ও কলকাতার কোনো স্থানে চাকরি করত। ওই গ্রামের বিমলাচরণ দত্ত নামক তার একজন কুটুম্বের কন্যাকে সে বার করে নিয়ে গিয়েছিল। ওই স্ত্রীলোকটির যে কি নাম ছিল তা সে বলতে পারে না, কিন্তু সেই সময় থেকে সেই কন্যাটি বা কৈলাসচন্দ্র দত্ত আর দেশে ফেরেনি। কিন্তু লোক পরম্পরায় শুনতে পাওয়া যায় যে অনেক দিন হলো কৈলাসচন্দ্র দত্ত নাকি মারা গিয়েছে এবং সেই স্ত্রীলোকটি কলকাতার কোনো এক জায়গায় বেশ্যাবৃত্তি করছে। চৌকিদারের কাছ থেকে এই সংবাদ শুনে বুঝতে পারলাম যে বিষয় অবলম্বন করে আমি সেখানে গিয়েছিলাম তাতে আমাদের কৃতকার্য যে সফল হবে তাতে কোনো সন্দেহ নেই। মনে মনে এরকম ভেবে আমি সেই চৌকিদারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই স্ত্রীলোকটির পিতা বিমলাচরণ দত্ত সে এখন কোথায়? তিনি বৃদ্ধ হয়েছেন, কোথাও খুব একটা যাতায়াত করেন না, বাড়িতেই থাকেন। গতকাল আমি
তাকে তার বাড়িতেই দেখেছি। এই স্ত্রীলোকটির কোথায় বিয়ে হয়েছিল তা তুমি বলতে পারবে? তা আমি বলতে পারি না, কিন্তু সে বিধবা হয়ে তার পিতার বাড়িতে বাস করছিল, সেখান থেকে সে চলে যায়। আচ্ছা, বিমলাচরণ দত্ত কি রকম লোক? মানে তাকে ডাকলে কি সে এখানে আসবে? হ্যাঁ, তিনি খুব ভদ্রলোক, সামান্য বিষয় আদিও আছে। দারোগা বাবু তাকে ডেকেছেন বললে তিনি নিশ্চয়ই এখানে আসবেন। আমার সঙ্গে যখন চৌকিদারের কথাবার্তা হচ্ছিল সেই সময় সেই থানার দারোগা বাবুও সেখানে উপস্থিত ছিলেন। চৌকিদারের কথা শুনে তিনি একখানা আদেশনামা লিখে ওই চৌকিদারের হাতে তুলে দিলেন এবং আগামীকাল সন্ধ্যার আগেই বিমলাচরণ দত্তকে সঙ্গে নিয়ে থানায় আসতে হুকুম করলেন এবং আরও বলে দিলেন যদি কোনো কারণে বিমলাচরণ দত্ত কাল আসতে না পারে তাহলে ওই চৌকিদার এসে সেই সংবাদ যেন থানায় দিয়ে যায়। তাহলে উপস্থিত মতো যে কীরকম বন্দোবস্ত করার প্রয়োজন সেটা বিবেচনা করা যাবে। দারোগা বাবুর আদেশ অবগত হয়ে এবং আদেশনামা সঙ্গে নিয়ে চৌকিদার সেখান থেকে বেরিয়ে গেল। চৌকিদার প্রস্থান করার পর এ বিষয়ে অনেক চিন্তা করলাম এবং ভাবলাম যদি বিমলাচরণ দত্ত চৌকিদারের সমভ্যী ব্যবহারে কাল আগমন না করে তাহলে আমাদেরকেই সেখানে গিয়ে উপস্থিত হতে হবে এবং সেই স্থানে গিয়ে অনুসন্ধান করলে সকল বিষয়ে অবগত হতে পারব। এটা ঠিক, কিন্তু এ সম্বন্ধে যদি তার পিতার কোনো রকম স্বার্থ থেকে থাকে তাহলে সে আগের থেকেই অনেকটা সতর্ক হয়ে যাবে। আর যদি শ্বশুর বাড়ির সম্পর্কীয় কোনো লোকের দ্বারা এই কার্য হয়ে থাকে তাহলে তার পিতার দ্বারা অনেকটা সাহায্য পেলেও পাওয়া যেতে পারে। মনে মনে এরকম চিন্তা করে সেই দিনটা কাটিয়ে দিলাম। অবশেষে বিকেল 4টের সময় ওই চৌকিদারের সঙ্গে বিমলাচরণ দত্ত এসে থানায় উপস্থিত হলো। তাকে নিয়ে আমি এবং দারোগাবাবু নির্জনে কথাবার্তা বলতে শুরু করলাম। দেখুন মহাশয়, আমরা আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্য আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। যেসব কথা আমরা আপনাকে জিজ্ঞাসা করব তা আপনার পক্ষে বিশেষ লজ্জাজনক কথা হলেও আপনি কোনো কথা গোপন না করে সব কটার সঠিক উত্তর দেবেন। গোপনীয় কথা গোপনে জিজ্ঞাসা করব বলেই আমরা আপনার বাড়িতে না গিয়ে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। কি জিজ্ঞাসা করতে চান করুন, আমি কোনো কথাই গোপন করব না। যা জিজ্ঞাসা করবেন তার যথাযথ সত্য উত্তর দেব। বেশ, আপনাদের গ্রামে ওই কৈলাসচন্দ্র দত্ত নামে এক ব্যক্তি বাস করত, তাই তো? হ্যাঁ হ্যাঁ করতো, কিন্তু সে তো মরে গিয়েছে। তার পিতা এবং ভাইরা এখনো আমাদের গ্রামেই বাস করছেন। ওরা কি আপনার জাতির লোক? হ্যাঁ, আমাদের স্বজাতীয়। আচ্ছা, ওই কৈলাসচন্দ্র দত্ত আপনার একটা বিশেষ সর্বনাশ করেছিল, তাই না? হ্যাঁ, তার উপর আমাদের সন্দেহ হয়েছিল। সন্দেহ হয়েছিল যে সে আপনার কন্যাকে বের করে নিয়ে গিয়েছে, তাই তো? আগে আগে হ্যাঁ। আপনার সেই কন্যার নাম কি? তাকে আমরা গিরিবালা বলে ডাকতাম। কৈলাসচন্দ্র দত্ত তো মরে গিয়েছে, কিন্তু গিরিবালা এখন কোথায় আছে তা কি আপনি বলতে পারবেন? শুনেছি সে কলকাতায় আছে, কিন্তু কোন স্থানে আছে তা আমি ঠিক জানি না। গিরিবালা যখন আপনার বাড়ি থেকে চলে যায় সে সময় সে সধবা নাকি বিধবা ছিল? তার ঠিক প্রায় ওই 2 বছর আগে সে বিধবা হয়েছিল। তার কোনো সন্তান সন্ততি হয়েছিল? হ্যাঁ, একটা পুত্র সন্তান আছে। বেশ 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 বেশ। সেই পুত্র সন্তানটি এখন কোথায়? সে তার পিতার বাড়িতেই থাকে। তার ঠাকুর দাদা কখনো তাকে এখানে পাঠায় না। তার বয়স এখন কত হবে? হ্যাঁ, বোধহয় ওই 16-17 বছর হবে। মহাশয়, আপনি গিরিবালা সম্বন্ধে এত কিছু অনুসন্ধান করছেন কেন? আপনি কি বলতে পারেন গিরিবালা এখন কোথায় আছে? হ্যাঁ পারি।
পারি। যদি এখন তার ঠিকানা আমাকে বলে দেন তাহলে আমার বিশেষ উপকার করা হয়। আমি তার অনেক অনুসন্ধান করেছি, কিন্তু কোনোভাবেই তার সন্ধান করে উঠতে পারিনি। হ্যাঁ, অনেক বছরই তো হলো সে আপনার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এতদিন তার কোনো রকম সন্ধান করেননি, কিন্তু এখন হঠাৎ তার সন্ধান করছেন কেন? আমি জানি সে এখন কোথায় আছে। যদি আপনি আমাকে সমস্ত কথা বলেন তাহলে আমি গিরিবালার সন্ধান আপনাকে বলে দিতে প্রস্তুত আছি। এখানে বলে রাখা ভালো যে চন্দ্রমুখী হলো গিরিবালা। চন্দ্রমুখী যখন বাড়ি পরিত্যাগ করেছিল তার আগে তার নাম ছিল গিরিবালা। সে ঘর থেকে বেরিয়ে কলকাতায় আসার পর নিজের নাম পরিবর্তন করে নতুন নাম চন্দ্রমুখী ধারণ করেছিল। ওর নাম গিরিবালা এবং কলকাতার নাম চন্দ্রমুখী। কলকাতার মধ্যে এখন যে সকল বেশ্যা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে যারা নিজে বেরিয়ে এসেছে তাদের মধ্যে প্রায় সকলের নামই পরিবর্তন হয়ে গিয়েছে। আমার কথা শুনে বিমলাচরণ দত্ত বললেন, মহাশয়, আমি যে কেন গিরিবালাকে অনুসন্ধান করে বেড়াচ্ছি তা আপনার কাছে সমস্তটাই বলছি, তাহলে আপনি সমস্তটাই বুঝতে পারবেন। প্রায় 6 মাস হলো আমার স্ত্রী এই জীবন পরিত্যাগ করেছে। তার মৃত্যুর প্রায় 6 মাস আগে সে একটা মূল্যবান জমিদারি পেয়েছিল। তার পিতার বংশের কোনো ব্যক্তি সেই জমিদারি ছিল। তার মৃত্যু হওয়ায় আমার স্ত্রী ছাড়া আর কোনো উত্তরাধিকারী ছিল না। সুতরাং আমার স্ত্রী সেই অগাধ সম্পত্তির উত্তরাধিকারিণী হয়। তিনি ওই বিষয়ের স্বত্বাধিকারী ছিলেন। হঠাৎ তার মৃত্যু হওয়ায় ওই বিষয়ের জন্য উইল বা অপর কোনো রকম বন্দোবস্ত করে যেতে পারেননি। সুতরাং আমার স্ত্রী বিষয়ের স্বত্বাধিকারিণী হয়ে আদালত থেকে সার্টিফিকেট প্রভৃতি গ্রহণ করে সেটা দখল করে নেয়। কিন্তু ওই জমিদারির প্রজাগণের সঙ্গে বন্দোবস্ত করে খাজনাপত্র আদায় হওয়ার আগে কোথা থেকে কাল এসে আমার স্ত্রীকে গ্রাস করে। আমার স্ত্রী ওই বিষয়ের উত্তরাধিকারিণী হয়ে ইহজীবন পরিত্যাগ করে। সুতরাং আইন অনুসারে ওই বিষয়ের উত্তরাধিকারিণী তার কন্যা, কিন্তু গিরিবালি ছাড়া আমার আর কোনো কন্যা নেই। সুতরাং গিরিবালাই এখন অগাধ বিষয়ের অধিকারিণী। এই জন্যই আমি গিরিবালার অনুসন্ধান করে বেড়াচ্ছি। সে বাড়ি থেকে চলে গিয়েছে এটা ঠিক, কিন্তু এখন তার সন্ধান পেলে সমাজের দিকে দৃষ্টিপাত না করেও আমি তাকে ঘরে নিয়ে আসব। বিমলাচরণ দত্তের কথা শুনে আমি এখন বেশ বুঝতে পারলাম যে কী কারণে বিমলাচরণ দত্ত তার কন্যার বর্তমান ঠিকানা জানতে এত ব্যস্ত হয়েছেন। আরও বুঝতে পারলাম চন্দ্রমুখী ওরফে গিরিবালাকে হত্যা করার কারণ কি এবং গিরিবালার অবর্তমানে তার অগাধ সম্পত্তির অধিকারী কে হবে। গিরিবালা যখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তখন তার একটা পুত্র ছিল। ওই পুত্রটি তার পিতামহের দ্বারা প্রতিপালিত হয়ে এখন 16-17 বছরের হয়েছে, কিন্তু একদিনের জন্যেও সে তার মাতামহের কাছে আগমন করেনি। গিরিবালার অবর্তমানে ওই বিষয় সম্পত্তির উত্তরাধিকারী তার সেই একমাত্র পুত্রই হবে। বিমলাচরণ দত্তের বাড়ি থেকে 10 ক্রোশ ব্যবধানে চন্দ্রমুখী ওরফে গিরিবালার শ্বশুরবাড়ি। গিরিবালার পুত্রের নাম শশীভূষণ, শ্বশুরের নাম কমলাকান্ত। বিমলাচরণ দত্তের কাছ থেকে সমস্ত কথা শুনে আমি কমলাকান্তের গ্রামের অভিমুখে যাত্রা শুরু করলাম। ওই স্থানে যেতে হলে গরুর গাড়ি ছাড়া আর কোনো উপায় ছিল না। সুতরাং গরুর গাড়িতে আরোহণ করে ওই গ্রামের নিকটবর্তী একটি গ্রামে উপস্থিত হলাম। মনে মনে ঠিক করলাম একেবারে কমলাকান্তের বাড়িতে উপস্থিত না হয়ে যতদূর সম্ভব
বাইরে বাইরে অনুসন্ধান করব এবং অবশেষে সেই গ্রামে উপস্থিত হয়ে ওই অনুসন্ধান শেষ করব। আমি যে গ্রামে গিয়ে উপস্থিত হলাম সেই গ্রামের পঞ্চায়েত এবং চৌকিদারগণের সাহায্যে আমাকে অনুসন্ধানে প্রবৃত্ত হতে হলো। তাদের এবং তাদের আনিত অপর ব্যক্তিগণের দ্বারা অবগত হলাম যে কমলাকান্ত একজন অত্যন্ত ভয়ানক লোক। তিনি এখন বৃদ্ধ হয়েছেন, এটা সত্যি, কিন্তু তার যৌবনকালে তিনি না করেছেন এরকম কোনো দুষ্কার্যই নেই। তিনি ডাকাতদের একজন সর্দার ছিলেন। কোনো কোনো ডাকাতিতে তিনি নিজেও গিয়েছিলেন, একবার ধরাও পড়েছিলেন, কিন্তু অর্থের জোর এবং ইংরেজ আইনের গুণে তিনি সেই যাত্রায় নিষ্কৃতি পান। এখন তার বয়স হয়েছে, নিজে সদা সর্বদা সকল স্থানে যাতায়াত করতে সামর্থ্য নন। তার পূর্ব দলস্থিত ব্যক্তিগণ এখনও তার কাছে প্রায় পরামর্শ নিতে আসে। তিনি দেশের মধ্যে একজন মামলাবাজ। মামলা মোকদ্দমার কি করলে কি হয় তা তিনি খুব ভালোভাবে জানেন এবং অনেক নামজাদা উকিলদের থেকেও কূট পরামর্শ প্রদানে শ্রেষ্ঠ। এরকম নানা প্রকার অসৎ উপায়ে অর্থ লুণ্ঠন করে তিনি কিছু অর্থের সংস্থান করেছিলেন, কিন্তু তার অবর্তমানে ওই অর্থ ভোগ করার পূর্বেই একমাত্র পুত্র অকালে মারা যায় এবং গিরিবালা তার বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি থেকে চলে যায়। এখন তার ভরসার মধ্যে কেবল 16-17 বছর বয়স্ক একমাত্র পৌত্র শশীভূষণ। অনুসন্ধানে আরও জানতে পারলাম কমলাকান্তের বিশ্বাসী চাকর প্রভৃতি কে কে আছে এবং অপরাপার ব্যক্তিগণের মধ্যে তার বিশেষ রূপ অনুগতই বা কে কে। আরও জানতে পারলাম যে সময় চন্দ্রমুখীর মৃতদেহ পাওয়া যায় সে সময় কোনো কোনো ব্যক্তি গ্রাম থেকে অনুপস্থিত ছিল। এই সকল বিষয় অবগত হওয়ার পর অনুসন্ধানের সঠিক পথ খুঁজে পেলাম। সেই সময় আমাদের প্রধান কাজ হলো যে যে ব্যক্তি সেই সময় গ্রামে অনুপস্থিত ছিলেন সবার আগে তাদেরকে সন্ধান করা। স্থানীয় পুলিশের সাহায্যে সেই কার্য সম্পন্ন করতে আমার বিশেষ কষ্ট করতে হলো না। ওদেরকে করায়ত্ত করে অবশেষে আমরা সদল বলে কমলাকান্তের গ্রামে গিয়ে উপনীত হলাম। কমলাকান্ত এবং শশীভূষণ উভয়ে বাড়িতে ছিলেন, সুতরাং তারাও অনায়াসে আমাদের আয়ত্তাধীন হলেন। এদেরকে আমরা প্রথমে অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাদের কার্য উপযোগী কোনো কথাই তাদের কাছ থেকে পাওয়া গেল না। তখন অন্য পথ অবলম্বন করে সকলকেই থানায় পাঠিয়ে দেওয়া হলো। এদিকে আমার ঊর্ধ্বতন কর্মচারীকে তার যোগে সংবাদ পাঠিয়ে দিলাম যত শীঘ্র পারেন বেলা বাড়িওয়ালির ভাড়াটিয়া সরলাকে যেন আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরদিনই সরলা এসে সেখানে উপস্থিত হলো এবং এই সমস্ত লোকদের মধ্যে দুজনকে চিনতে পারল। ও বলল, এই দুজনকে আমি দুবার চন্দ্রমুখীর ঘরে দেখেছি। এই দুজনের সাথে চন্দ্রমুখী বেরিয়ে যায়, কিন্তু তারপর আর ফেরে না। সরলার এই কথা শুনে ওই দুই ব্যক্তির মুখ দিয়ে প্রথমত কোনো কথাই বার করা গেল না, উপরন্তু তাদের মুখ শুকিয়ে গেল। শূন্য দৃষ্টিতে এদিক ওদিক দেখতে লাগলো। ওদের এরকম অবস্থা দেখে আমাদের বেশ অনুমান হলো যে চন্দ্রমুখী ওই দুই ব্যক্তির দ্বারা বা তাদের সাহায্যেই হত হয়েছে। আরও বেশ বুঝতে পারলাম যে কমলাকান্তই ওই হত্যাকাণ্ডের মূল খেলোয়াড়। এতে তার যতটা স্বার্থ, প্রকৃত হত্যাকারীর কিছু অর্থের প্রলোভন ছাড়া সেরকম বিশেষ কোনো স্বার্থ নেই। চন্দ্রমুখী ওরফে গিরিবালা অগাধ বিষয়ের অধিকারিণী হয়েছিল। তার অবর্তমানে ওই সমস্ত বিষয়ে নামে মাত্র তার পৌত্র শশীভূষণের হবে, কারণ যতকাল কমলাকান্ত জীবিত থাকবেন ততকাল ওই অগাধ বিষয় প্রকৃতপক্ষে তিনিই ভোগ করবেন। শশীভূষণ নামে ওই বিষয়ের অধিকারী থাকবেন মাত্র।
মনে মনে এরকম ভেবে ওই দুই ব্যক্তিকে আমরা পৃথক পৃথক স্থানে এবং পৃথক পৃথক প্রহরীর পাহারায় রেখে দিলাম। কমলাকান্ত এবং তার পৌত্র শশীভূষণও ওরকম পৃথক পৃথক প্রহরীর তত্ত্বাবধানে রইলেন। এরকম কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমরা শশীভূষণকে নিয়ে নানা রকম জিজ্ঞাসাবাদ করতে লাগলাম। তার ভাবভঙ্গিতে আমরা বেশ বুঝতে পারলাম যে শশীভূষণ নিজে এর কিছুই জানে না। যা কিছু হয়েছে তা তার পিতামহ কমলাকান্তের দ্বারাই সম্পন্ন হয়েছে। এরপর আমরা কমলাকান্তকে নিয়ে পড়লাম। আগেই আমরা যা যা অনুমান করেছিলাম কাজেও দেখলাম তাই। অর্থাৎ ভেবেছিলাম যে কমলাকান্তের মুখ থেকে সহজে আমরা কোনো কথাই বার করতে পারবো না। বাস্তবেও তাই হলো। একটি কথাও তিনি স্বীকার করলেন না। তাকে যা কিছু জিজ্ঞাসা করলাম, সম্ভব হোক বা অসম্ভব, তিনি সব কথারই উত্তর প্রদান করতে লাগলেন যে তিনি এর কিছুই জানেন না। গিরিবালা নামী একটি স্ত্রীলোক তার পুত্রবধূ ছিল এটা সত্যি, কিন্তু সে যে তার বাড়ি থেকে চলে গিয়েছে কি মরে গিয়েছে তা তিনি জানেন না। তার যে কোনো বিষয় সম্পত্তি আছে বা কারোর কোনোরূপ বিষয় সম্পত্তি প্রাপ্ত হয়েছে তার কিছুমাত্র তিনি খোঁজ রাখেন না। তিনি আরও বললেন, ওর অনুসন্ধান করার জন্য কখনো কোনো ব্যক্তিকে তিনি কলকাতায় পাঠাননি। কমলাকান্তের কথা শুনে বেশ বুঝতে পারলাম যে তিনি যে চরিত্রের লোক তার কাছ থেকে সেই প্রকারের উত্তর ছাড়া অন্য কিছু আর আশা করা যায় না। কাজেই তাকে আর কোনো কথা জিজ্ঞাসা করা যুক্তিযুক্ত বিবেচনা করলাম না। যে দুই ব্যক্তিকে দেখে সরলা বলেছিলেন যে এরাই চন্দ্রমুখীর ঘরে যাতায়াত করত এবং এদের সঙ্গেই চন্দ্রমুখী বেরিয়ে গিয়েছিল, এবার এদেরকে আমরা উত্তম রূপে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলাম। এরা প্রথমে কোনো কথা সহজে স্বীকার করল না, কিন্তু ওদেরকে বিশেষ করে বুঝিয়ে বলায় অবশেষে উভয়ই পৃথক পৃথক স্থান থেকে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে যা বলল তার সারাংশ প্রায় একই রকম। ওদের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে গিরিবালার সন্ধানের জন্য কমলাকান্ত তাদেরকেই নিযুক্ত করেছিল এবং তাদের কলকাতায় পাঠিয়েছিল। তাদের সঙ্গে এরকম বন্দোবস্ত ছিল যে কোনোভাবে গিরিবালার সন্ধান এনে দিতে পারলে কমলাকান্তের কাছ থেকে তারা সমস্ত খরচা বাদে 200 টাকা পাবেন। এই প্রলোভনের বশবর্তী হয়ে তারা গিরিবালা ওরফে চন্দ্রমুখীর অনুসন্ধান করতে শুরু করল এবং অবশেষে তার সন্ধান পেয়ে কমলাকান্তকে বলায় তার কাছ থেকে 200 টাকা পারিশ্রমিক এবং খরচা বাবদ 100 টাকা পেল। এরপর পুনরায় ওই দুই ব্যক্তিকে কমলাকান্ত কলকাতায় পাঠিয়ে দেন এবং নিজেও তাদের সাথে আগমন করেন। এবার কমলাকান্তের সঙ্গে আরও 3-4 জন ব্যক্তি কলকাতায় এসেছে। পূর্ব কথিত দুই ব্যক্তির ওপর এবার এইরূপ কার্যের ভার অর্পিত হল যে যদি তারা কোনো গতিতে চন্দ্রমুখীকে একাকী এনে কমলাকান্তের কাছে উপস্থিত করতে পারে তাহলে তিনি তাদেরকে 500 টাকা দেবেন। এই অর্থের প্রলোভনে প্রলোভিত হয়ে ওই দুই ব্যক্তি চন্দ্রমুখীর ঘরে 2-3 দিন গমন করে এবং কৌশল অবলম্বন করে সে যাতে একাকী এসে কমলাকান্তের সঙ্গে সাক্ষাৎ করে তার বন্দোবস্ত করে অবশেষে তাকে সঙ্গে নিয়ে কমলাকান্তের কাছে এসে উপস্থিত হয় এবং তার হাতে চন্দ্রমুখীকে অর্পণ করে নিজেদের টাকা নিয়ে সেখান থেকে প্রস্থান করে। তারপর যে কি হয়েছে তারা কিছুই আর জানে না। এবার কমলাকান্ত কলকাতায় এসে একটি বাড়ি ভাড়া নিয়ে তার সঙ্গে আরও যারা এসেছিল তাদের সঙ্গে সেই বাড়িতে বাস করছিলেন। পূর্বে কথিত ব্যক্তিদ্বয় চন্দ্রমুখীকে এনে ওই বাড়িতেই কমলাকান্তের হাতে অর্পণ করেন। কমলাকান্তের সঙ্গে
অপর যে কয়েকজন ব্যক্তি এসেছিল সেই 2 ব্যক্তি তাদের নামও বলে দিল। বলা বাহুল্য তারাও আমাদের দ্বারা ধৃত হলো এবং ওই 2 ব্যক্তি যা যা বলেছিল তারাও তাই স্বীকার করল এবং বলল যেদিন ওই 2 ব্যক্তি চন্দ্রমুখীকে কমলাকান্তের হাতে তুলে দেয় তারাও সেদিন সেখান থেকে প্রস্থান করে। ওরা যখন চলে যায় সে সময় চন্দ্রমুখী সেই বাড়িতেই ছিল। এরপর এই মোকদ্দমা সম্বন্ধে অনেক অনুসন্ধান করলাম। কলকাতা ও মেদিনীপুর থেকে যে সকল প্রমাণ পাওয়া গেল তাতে কমলাকান্তের ওপর চন্দ্রমুখীর হত্যা করার অপরাধ সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে উঠল। কিন্তু বাকিদের বিপক্ষে বিশেষ কোনো প্রমাণ পাওয়া গেল না। চন্দ্রমুখীকে হত্যা করার অপরাধে কমলাকান্ত দোষী সাব্যস্ত হল। কমলাকান্ত হত্যাপরাধে বিচারকের কাছে প্রেরিত হল, কিন্তু বিচারককে আর এ মোকদ্দমার বিচার করতে হলো না। ঈশ্বর স্বয়ং তার বিচার করলেন। হাজত গৃহে কমলাকান্ত এ জীবন পরিত্যাগ করে মনুষ্য বিচারকের হাত থেকে পরিত্রাণ পেলেন। শেষ হলো আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে নেওয়া ভীষণ খুন। আজকের গল্পে সরলা এবং বেলার চরিত্রে ছিল সেবন্তী, অবিনাশ বাবুর চরিত্রে ছিল অভিরূপ, চন্দ্রমুখীর চরিত্রে ছিল সুজাতা। এছাড়াও আজকের গল্পে কথক বিমলা চরণ দত্ত এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি, সৌম্যজিৎ। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু প্রতি সপ্তাহের মতোই আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।